Also welcome to my channel Physics is the Godfather of Universe. So আজকে আমি আবার ক্লাস 11 এর যে নিউ টপিক দ্যাট ইজ গ্র্যাভিটেশন সেটা নিয়ে আজকে আমি আবার আলোচনা শুরু করছি। তো গ্র্যাভিটেশনের আগের দিন আমরা ইন্ট্রোডাক্টরি পার্টটা করেছিলাম। ইট মিনস গ্র্যাভিটেশন, নিউটনস লস অফ গ্র্যাভিটেশন, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, এটা নিয়ে আলোচনা হয়েছিল। এবং তারপরে যেটা আলোচনা হয় সেটা হলো জি অর্থাৎ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটা সেই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ইউনিট নিয়ে আলোচনা হয়েছিল যে হোয়াট ইজ দ্য ইউনিট অফ জি, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ইউনিট অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ওকে, এবং তার ভ্যালু মানে সিজিএস এবং এসআই পদ্ধতিতে ওর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা সম্বন্ধে আমরা ডিসকাস করি। ঠিক আছে, তো সিজিএস এবং এসআই যে ভ্যালুটা সেটা নিয়ে আমরা ডিসকাস করি ওর। এবং তারপরে যেটা হয় সেটা হলো হ্যাঁ, তো এটা নিয়ে ডিসকাস করা হয় এবং ইউনিট দেখা হয়। তারপরে আমরা দেখলাম যে বিভিন্ন নবমণ্ডলীয় যে বস্তু, মানে বিশেষ করে আমরা দেখেছিলাম যে পৃথিবী, সূর্য এবং পৃথিবী আর চাঁদ, এদের মধ্যে বিভিন্ন ডিস্টেন্স নিয়ে এবং এদের মধ্যে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স এবং এদের বিভিন্ন মাস নিয়ে, আর কি ডিস্টেন্স এবং মাস নিয়ে আমরা ওদের মধ্যেকার যে গ্র্যাভিটেশনাল ফোর্স অর্থাৎ এফ, সেটা আমরা ক্যালকুলেট করি। তো নবমণ্ডলীয় বস্তুর মধ্যে যে ফোর্সটা, সেই ফোর্সটা সম্বন্ধে আমরা আগের দিন জানাশোনা করেছিলাম। এবং লাস্ট যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যেটা অর্থাৎ স্মল জি। এই অভিকর্ষজ ত্বরণ এবং অভিকর্ষ এটা সম্পর্কে বলা হয়েছিল যে কোনো বস্তু যখন মানে পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি অবস্থিত কোনো বস্তু ওপর যে পৃথিবীর আকর্ষণটা, সেটাকেই বলা হয় অভিকর্ষণ বল, অভিকর্ষ আকর্ষণ বলা হয় থাকে। এবং এই আকর্ষণের ক্রিয়ায়, অভিকর্ষ বলের ক্রিয়ায় যখন কোনো বস্তু বিনা বাধায় নিচের দিকে পড়ে, তাই তো ভূপৃষ্ঠে এসে পতিত হয়, তখন সেটাকে বলা হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলা হয়। যে ত্বরণ নিয়ে এসে পড়ে তাকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। তো এটা নিয়ে আমাদের লাস্ট আমাদের মহাকর্ষ সম্বন্ধে আলোচনা হয়। এবং আমি বলেছিলাম যে আজকের ভিডিওতে আমরা অভিকর্ষজ ত্বরণ, যেটা সেই অভিকর্ষজ ত্বরণ যেটা স্মল জি, এই স্মল জি এর আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব। এবং কথা প্রসঙ্গে বলে রাখা দরকার, এই যে স্মল জি, এই স্মল জি হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন, অর্থাৎ পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে স্মল জির একরকম ভ্যালু থাকে এবং পৃথিবীর মেরু অঞ্চলে স্মল জির একরকম ভ্যালু থাকে। এবং আমরা যে 9.8 মিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা নিয়ে কাজ করি। ইটস আ অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু বিটুইন নিরক্ষীয় অঞ্চল এবং মেরু অঞ্চল, এই দুটো অঞ্চলের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে আমরা অ্যাভারেজ ভ্যালু নিয়ে কাজ করি। অর্থাৎ পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল এবং মেরু অঞ্চলে বলা বাহুল্য পৃথিবীর উচ্চতার সাপেক্ষে কি হয়, এই যে অভিকর্ষ যে ত্বরণটা, তার ভ্যালু কিন্তু পাল্টায়। শুধু তাই না, পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ জি, স্মল জি, ও বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে। এক হচ্ছে উচ্চতার উপর ডিপেন্ড করে, দুই হচ্ছে গভীরতার উপর ডিপেন্ড করে, তিন যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে আমাদের পৃথিবীর এই যে আবর্তনটা চলছে, এই আবর্তনের উপরেও কিন্তু নির্ভর করে। এবং পৃথিবীর যে দুরকম অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল, মেরু অঞ্চল, সেই নিরক্ষীয় অঞ্চল এবং মেরু অঞ্চলেও কিন্তু ওর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়, ভ্যালু ভ্যারিয়েশন হয়। তো আজকে আমাদের মেইন যেটা ডিসকাস, আজকে আমরা মেইনলি যে টপিকটা ডিসকাস করবো, আমাদের আলোচনা যেটা মুখ্য বিষয়, দ্যাট ইজ স্মল জি বা অভিকর্ষজ ত্বরণ। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যেটা সেই অভিকর্ষজ ত্বরণের যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা, সেই ম্যাথমেটিক্যাল ফর্মুলা ডিরাইভ করবো। এবং স্মল জি এর ভ্যালু, প্রথম কথা আমি বললাম, পৃথিবীর বিভিন্ন স্থানে তো বিভিন্ন রকম হয় এবং অ্যাভারেজ ভ্যালু নিয়ে কাজ করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখব যে পৃথিবীর যে স্মল জি, সেই স্মল জি এর যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, সেটা এখন আমরা এই মুহূর্তে ডিরাইভ করব। সো লেটস স্টার্ট। Okay, so let us write the mathematical form of gravitational acceleration. তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের আর্থ, যার মাস হচ্ছে ক্যাপিটাল এম। তো সেখান থেকে ক্যাপিটাল এম, সেখান থেকে আমাদের স্মল আর ডিস্টেন্স অবভিয়াসলি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, ও হচ্ছে আর্থের সেন্টার এবং ক্যাপিটাল আর হচ্ছে আর্থের রেডিয়াস। তো এই সেন্টার থেকে আমরা একটা বস্তু নিয়েছি যেটি স্মল এম ভরের বস্তু। সেই স্মল এম ভরের বস্তু সেন্টার পর্যন্ত দূরত্ব হচ্ছে স্মল, অর্থাৎ এভাবে বলতে পারি আমি জিনিসটাকে, যে আমরা মনে করলাম স্মল এম ভরের একটা বস্তু কণা, যেটাকে না পৃথিবীর কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে অবস্থিত, যেটা ছবিতে দেখতে পাচ্ছ। এখন যদি বস্তুটিকে ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দিলে পরে বস্তুটি কি হবে, পৃথিবীর আকর্ষণের প্রভাবে ভূপৃষ্ঠে এসে পড়বে এবং এর ফলে বস্তুর মধ্যে কি হবে, একটা ত্বরণ সৃষ্টি হবে। এবং এই ত্বরণকে আমরা বলে থাকি হচ্ছে স্মল জি বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। এখন নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী পৃথিবীর ভর ক্যাপিটাল এম এবং বস্তুর ভর স্মল এম, ওদের মধ্যেকার আকর্ষণ বল যদি ক্যাপিটাল এফ হয়, then we can say that capital F that's equals to G capital M small m divided by G capital M small m divided by small r square. Then r টা কি, r টা হচ্ছে distance between small m mass and the earth. আচ্ছা, এখন জেনারেলি আমরা জানি যে সমস্ত পৃথিবীর ভরকে আমরা মনে করি যে সেটা ওর সেন্টার ওতে কেন্দ্রীভূত অবস্থায় আছে, এটা আমরা কল্পনা করি।
এখন যদি বস্তুটিকে আমি ছেড়ে দিই এবং বস্তু যদি নিচের দিকে বিনা বাধায় স্মল জি ত্বরণের নিচের দিকে নামতে থাকে, তাহলে পরে নিউটনের দ্বিতীয় গতির সূত্র অনুযায়ী আমরা বলতে পারি F equals to mg। এবং বস্তুটার ভর যদি m হয়, স্মল m হয়, এই বস্তু যদি জি ত্বরণ নিচের দিকে নামতে থাকে, তাহলে পরে আমরা বলতে পারি F equals to mg নিউটনের সেকেন্ড ল অনুযায়ী। এবং যেখানে জিটা হচ্ছে গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন এবং m হচ্ছে মাস, এবং ও কি হয় সম্পূর্ণ নিজের ওজনের ক্রিয়া নিজের দিকে গঠিত হয়। সো ইফ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1 and this is equation number 2, এবার দুটো ইকুয়েশনটা আমরা সেম করে দিই, তো আমরা বলতে পারি that is g capital M small m by r square that's equals to mg। এবার small m ক্যান্সেল হয়ে গেল, so small g that will be g capital M by r square। তো small g equal to কত হচ্ছে g capital M by r square। এটা হচ্ছে আমাদের small g এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। যে small g equals to what? small g equals to g capital M by r square। অর্থাৎ এখান থেকে বলা যায় that is small g proportional 1 by r square। অর্থাৎ এই ডিসটেন্স যত বাড়তে থাকে, r যত বাড়তে থাকে, ডিসটেন্স যত বাড়তে থাকে, ততই কিন্তু g এর মান কিন্তু ততই কি হয় কমতে থাকে। মানে ডিসটেন্সের স্কয়ারের সাথে স্মল জি এটা সেটা কি হয় সেটা ব্যাসার্ধের সম্পর্ক। অর্থাৎ কোন স্থানে স্মল জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে সেই স্থানের দূরত্বের বর্গের ব্যাসানুপাতিক। অর্থাৎ এই সমীকরণ থেকে আমরা আরো বলতে পারি যে কোনো নির্দিষ্ট স্থানে অভিকর্ষণ ত্বরণ যেটা, সেটা কিন্তু কোনোভাবেই বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না। মানে বস্তুর ভর মানে স্মল m যেটা, সেই স্মল m এর ভ্যালুর উপর কিন্তু কোনোভাবেই স্মল জি ডিপেন্ড করছে না, কারণ স্মল জির ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অর্থাৎ ইকুয়েশন নাম্বার 3 দ্যাট ইজ gm বাই r স্কয়ার, এখানে কিন্তু স্মল m এর কোনো গল্প নেই। দ্যাটস ওয়াই স্মল m যাই হোক না কেন, তাহলে বস্তু যেমনই হোক না কেন, এটা ক্ষুদ্র বস্তু থেকে শুরু করে বৃহৎ বস্তু সে যাই হোক না কেন, তো তার ভর কিন্তু সেক্ষেত্রে উপেক্ষণীয়। তার মানে অর্থাৎ নির্দিষ্ট কোনো স্থান অভিকর্ষণ ত্বরণের মান বস্তুর যে ভর তার উপর কিন্তু কোনোভাবেই নির্ভর করে না। তাই কোন নির্দিষ্ট স্থানে ভারী বা হালকা যে কোনো বস্তুই হোক না কেন, সে প্রত্যেকটা বস্তুরই কিন্তু অভিকর্ষণ ত্বরণের যে মান সেটা কিন্তু সবসময় সমান, তাই তো? আচ্ছা, নাও দ্য নেক্সট ওয়ান ইজ স্পেশাল কেস। স্পেশাল কেস, স্পেশাল কেস মানে সাপোজ যদি ভূপৃষ্ঠের ব্যাপারটা হয়, ভূপৃষ্ঠের ক্ষেত্রে কি হবে? ভূপৃষ্ঠের ক্ষেত্রে আমরা জানি যদি ভূপৃষ্ঠে হয় বিষয়টা, তাহলে ভূপৃষ্ঠে স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর, এটা আমরা জানি। ভূপৃষ্ঠে কি হয় মানে স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর হয়ে থাকে। তো সেক্ষেত্রে স্মল জি এটা হয় দ্যাট ইজ জিএম বাই ক্যাপিটাল আর স্কয়ার। ঠিক আছে, স্মল জি এটা হয়ে যায় সেটা জিএম বাই ক্যাপিটাল আর স্কয়ার। এবার আমরা জানি রো, সাপোজ রো যদি ডেনসিটি অফ আর্থ মানে পৃথিবীর ঘনত্ব হয়, রো the density of earth হয়, that's equals to what? That's equals to m by v, that is mass by volume, where m is the mass of earth and v that is the volume of earth, that is rho equals to what? M by v. So capital M that is mass of us, mass of the earth, that is what? M equals to rho into v। আচ্ছা, এবার রো তো পৃথিবীর ঘনত্ব আর ভি কি? ভি হচ্ছে পৃথিবীর আমরা ভলিউম বা আয়তন। এবার পৃথিবী যদি স্ফেরিক্যাল ট্রিট করা হয়, দেন ভি উইল বি 4/3 pi capital R cube, then V will be 4/3 pi capital R cube into what? Into rho. So this is the expression of mass M. So M equals to 4/3 pi R cube into rho. This is the expression of mass M. Okay. Now from this equation, that is small g equals to gm by r square, we can say that g into capital M হচ্ছে 4/3 pi r cube rho divided by r square, so that is r cancel, so 4/3 pi g r rho, 4/3 pi g r rho, this is the expression of small g, that is 4/3 pi g r rho। তাহলে এখানে যদি বসানো হয় এর জায়গায় 4/3 pi r cube rho, তাহলে একটা আর ক্যান্সেল হয়ে গেলে কি পড়ে থাকবে? 4/3 pi g r rho। that means rho which will be 3g by 4 pi g r, 3g by 4 pi g r, then it will be what? 3g divided by 4 pi g r, that means rho proportional to g, অর্থাৎ পৃথিবীর ঘনত্ব যত বাড়বে স্মল জি এর মান কিন্তু তত চেঞ্জ হবে। পৃথিবীর ঘনত্বে যত পরিবর্তন হবে স্মল জি এর মান কিন্তু ততই পরিবর্তন হতে থাকবে। ঠিক, তাহলে দিস ইজ রো প্রপোর্শনাল। তাহলে এই যে জি সে দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে ডিসটেন্সের স্কয়ারের সাথে ইনভার্স রিলেশনশিপ থাকে, ইনভার্স প্রপোর্শনাল, এবং
পৃথিবীর যে ঘনত্ব অর্থাৎ রো, সেই রো এর সাথে কিন্তু ও ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশনশিপ মেনটেন করে থাকে। সো এটাই হচ্ছে ওদের মধ্যেকার রিলেশন। ওকে, অভিকর্ষণ ত্বরণ যে থাকে অর্থাৎ স্মল জি, এই স্মল জি এর মান বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে। তো লেখা আছে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে পৃথিবীর অসম আকৃতির দরুন, 2 উচ্চতার দরুন, 3 গভীরতার দরুন, 4 দৈনিক ঘূর্ণনের জন্য। তো এই চারটা কারণে স্মল জি এর মান বিভিন্ন কারণে পরিবর্তন হয়। তো চারটা কারণ সম্বন্ধে আমাদের যেটা করতে হবে, ডিটেল অ্যানালাইসিস করতে হবে। তো প্রথম যেটা, সেটা হচ্ছে পৃথিবীর অসম আকৃতির দরুন। আমরা জানি পৃথিবীর যে আকার সেটা কিন্তু সম্পূর্ণরূপে গোল নয়। তো এটা সম্বন্ধে আমি ডিসকাস করি যে আমরা জানি পৃথিবীর যে আকার সেটা কিন্তু সম্পূর্ণরূপে গোল নয়, এবং গোল না হয় ওর আকৃতিটা কমলালেবুর মতো হয়। মিনস অর্থাৎ এর কারণবশত কি হয়, ওর যে মেরু প্রদেশটা থাকে সেটা একটু চাপা হয়, এবং ওর যে নিরক্ষীয় অঞ্চল অর্থাৎ বিষুব অঞ্চল সেটা কিন্তু একটুখানি স্ফীত, তাই তো? মানে বিষুব অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল একটু ছড়ানো, আর মেরু অঞ্চল যেটা সেটা হচ্ছে একটুখানি চাপা। এবার পৃথিবীর যে কেন্দ্র, সেই পৃথিবীর কেন্দ্র থেকে মেরুদয়ের যে দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু বিষুব বিন্দুদ্বয়ের যে দূরত্ব সেটা অপেক্ষা কম। অর্থাৎ সেন্টার থেকে যদি ডিস্টেন্স মেজারমেন্ট করি, তাহলে পরে দেখা যায় যে মেরু যে থাকে, মেরু প্রদেশের দূরত্বটা হচ্ছে উইথ রেসপেক্ট টু সেন্টার অনেকটাই মেরু প্রদেশের দূরত্বটা কম। দেন মেরু প্রদেশের থেকে সেন্টার থেকে যে মানে বিষুব অঞ্চল যেটা, সেই বিষুব অঞ্চলের যে দুটো দূরত্ব মধ্যবর্তী, তার তুলনায় কিন্তু অনেকটাই ওই মেরু প্রদেশের দূরত্বটা কিন্তু অনেকটাই কম হয়ে থাকে। অর্থাৎ মেরু ব্যাসার্ধ মানে যে পোলার রেডিয়াস, সেই পোলার রেডিয়াস অপেক্ষা যে বিষুব ব্যাসার্ধ, সেই বিষুব ব্যাসার্ধ কিন্তু মানে যেটাকে বলবেন ইকুইটোরিয়াল রেডিয়াস, সেটা কিন্তু অনেকটাই বেশি, প্রায়, এবং কতটা বেশি, প্রায় 20 কিলোমিটার বেশি। মানে বুঝতে পারছো ব্যাপারটা, মিনস এরকম। অর্থাৎ যেহেতু আকৃতিটা এরকম টাইপের, অনেকটা ইলিপ্টিক্যাল বলা যায়, ইলিপ্টিক্যাল শেপ হয়েছে অনেকটা। তো ইলিপ্টিক্যাল শেপের জন্য কি হয়, ইলিপ্টিক্যাল শেপের জন্য এটা হচ্ছে আমাদের নিরক্ষীয়, এটা হচ্ছে আমাদের নিরক্ষীয় অঞ্চল, এটা হচ্ছে মেরু অঞ্চল, এবং এটা যদি সেন্টার হয়, তো উইথ রেসপেক্ট টু সেন্টার আমরা দেখতে পাচ্ছি মেরু অঞ্চলের ডিসটেন্সটা অনেকটা কম, যেখানে নিরক্ষীয় অঞ্চলের ডিসটেন্স অনেকটা বেশি। এবং এই যে রেডিয়াসটা মানে এই মেরু অঞ্চলের যে রেডিয়াসটা, এই রেডিয়াসটা বলা হয় পোলার রেডিয়াস, এবং এই যে রেডিয়াসটা বলা হয় ইকুয়েটোরিয়াল রেডিয়াস। এবং দেখা যায় এই যে ইকুয়েটোরিয়াল রেডিয়াসটা হচ্ছে পোলার রেডিয়াসের তুলনায় অনেকটাই বেশি। ইকুয়েটোরিয়াল রেডিয়াসটা পোলার রেডিয়াসের অনেকটাই বেশি, এবং প্রায় কত কিলোমিটার বেশি, প্রায় 20 কিলোমিটার বেশি, প্রায় 20 কিলোমিটার বেশি হয়ে থাকে। ইকুয়েটোরিয়াল রেডিয়াসটা পোলার রেডিয়াসের থেকে অনেকটা বেশি, এবং প্রায় দেখা যায় হিসাব করলে প্রায় 20 কিলোমিটার বেশি হয়ে থাকে। এবং আমরা জানি যে কেন্দ্র থেকে যদি কোনো স্থানের দূরত্ব বাড়লে পরে কিন্তু অটোমেটিক্যালি স্মল জি এর মান কমে, এবং যেটা দেখলাম দ্যাট ইজ জি প্রপোর্শনাল 1/r²। এই নিয়ম অনুযায়ী যে কেন্দ্র থেকে যদি কোনো স্থানের দূরত্ব বাড়ে, তাহলে পরে সেখানে কিন্তু স্মল জি এর মানটা কমে, এবং যদি জি এর মানটা, এবং যদি দূরত্ব কমলে পরে কিন্তু জি এর মানটা বাড়ে। তো যেহেতু কম্পারেটিভলি মেরু প্রদেশের দূরত্বটা অনেকটা কম, তাই তো, বিষুব প্রদেশের তুলনায়, তার জন্য মেরু যে অঞ্চল, সেই মেরু অঞ্চল বা মেরু প্রদেশে কিন্তু কি হয়, মেরু অঞ্চল বা মেরু প্রদেশে স্মল জি এর মান অনেকটা বেশি থাকে, কিন্তু বিষুব অঞ্চলে কি থাকে, বিষুব অঞ্চল অনেকটা তার তুলনামূলকভাবে অনেকটা কম থাকে। এবং তার জন্য শুরুতেই বলেছিলাম যে মেরু অঞ্চল এবং বিষুব অঞ্চলে স্মল জি এর একটা ভ্যারিয়েশন দেখা যায়, এবং ভ্যারিয়েশনটা হচ্ছে এই পৃথিবীর অসম আকৃতির জন্যই এই ভ্যারিয়েশনটা দেখা হয়, চোখে দেখা যায়। এবং ঠিক, কিন্তু আমরা যখন কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করি, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু আমরা কি করে থাকি, আমরা একটা অ্যাভারেজ ভ্যালু নিয়ে আমরা কাজ করে থাকি, ঠিক আছে? তো মানে ইট মিনস 9.8/980। এবার প্রশ্ন হচ্ছে, তোমাদের বলতে হবে যে মেরু প্রদেশ যেটা, সেই মেরু প্রদেশে স্মল জি এর মান কত এটা বলতে হবে, এবং বিষুব অঞ্চল যেটা, সেই বিষুব অঞ্চলে স্মল জি এর মান কত, এই দুটো মান বলতে হবে। এবং এদের অ্যাভারেজ তো আমরা জানি 9.8/980, এটা নিয়ে কাজ করি। বাট আমার প্রশ্ন হচ্ছে মেরু অঞ্চলে স্মল জি এর মান কত, আর বিষুব অঞ্চলে স্মল জি এর মান কত, এটা বলতে হবে। হ্যাঁ, সো এটা হচ্ছে পৃথিবীর অসম আকৃতির দরুন স্মল জি এর মানের পরিবর্তনের কারণ। ওকে, সো উচ্চতার দরুন স্মল জি এর মানের পরিবর্তনের কারণ। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এই ছবিটা কিছুক্ষণ আগে দেখলে তোমরা, ফিগার 2 তে ছিল যে স্মল এম বড় একটা বস্তু, আমরা যেটা কিনা ভূপৃষ্ঠতে আমাদের পৃথিবীর কেন্দ্র থেকে স্মল আর দূরত্ব অবস্থিত ছিল, ঠিক আছে? এবং পৃথিবী, এবং যেটা পৃথিবী অবশ্যই এই যে বড় যে গোলটা স্ফিয়ারটা, সেটা অবভিয়াসলি পৃথিবী, যার সেন্টারটা হচ্ছে ও, এবং রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর। এবার আমরা এখানে দেখলাম যে সেন্টার ও থেকে বস্তুটার ডিসটেন্সটা হচ্ছে স্মল আর, বাট এখানে আমি আরেকটা ডিসটেন্স ধরে নিয়েছি, সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে বস্তুটার উচ্চতা ধরে নিলাম হচ্ছে h।
তাহলে এইটা যদি h হয় এবং এটা যেহেতু r রেডিয়াস এবং এটা একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার জন্য কিন্তু যে স্মলার যেটা মানে সেন্টার থেকে ডিসটেন্সটা এই সেন্টার থেকে ডিসটেন্সটা আমরা পেলাম হচ্ছে r প্লাস h এবং এই r প্লাস h টাকে আমি ধরে নিলাম হচ্ছে স্মল r। এই r প্লাস h টাকে আমি ধরে নিলাম কি, এই r প্লাস h টাকে আমি ধরে নিলাম এখানে স্মল r। অর্থাৎ আমরা ধরলাম যে পৃথিবী পৃষ্ঠে, এবার ধরে নিলাম যে পৃথিবী পৃষ্ঠে যে অভিকর্ষীয় ত্বরণটা মানে পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষীয় ত্বরণ অর্থাৎ এই জায়গাতে ভূপৃষ্ঠে আর কি এখানে এই লেভেলে যে অভিকর্ষীয় ত্বরণটা সেই অভিকর্ষীয় ত্বরণটা আমরা ধরলাম g0। ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ যেটা ধরলাম সেটা হচ্ছে g0, অর্থাৎ g0 সেটা হচ্ছে ভূপৃষ্ঠের অভিকর্ষীয় ত্বরণ, ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ এটা হচ্ছে g0। এবং আমরা পাশাপাশি আরেকটা ধরলাম h উচ্চতায় অর্থাৎ এই লেভেলে যে অভিকর্ষজ ত্বরণটা সেটা আমরা নাম দিলাম gh। সেই gh হচ্ছে h উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ। তাহলে gh যেটা সেই gh টা কি, gh টা হচ্ছে h উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, এখন পৃথিবীকে যদি আমরা গোলক বলে মনে করি, গোলক বলে মনে করলে কোন স্থানে স্মল g এর মান পৃথিবীর কেন্দ্র থেকে ও স্থানের দূরত্ব থেকে বর্গের ব্যাসানুপাতিক, অর্থাৎ যেটা লাস্ট দেখা গেল দ্যাট ইজ g প্রপোর্শনাল 1/d স্কয়ার, তাই তো। এখন যদি আমরা পৃথিবীর ব্যাসার্ধকে ক্যাপিটাল R ধরি, যেটা এখানে লেখা আছে পৃথিবীর ব্যাসার্ধ যদি ক্যাপিটাল R হয় তাহলে ভূপৃষ্ঠে, তাই তো, যেখানে ভূপৃষ্ঠে যেটা দেখা গেল অভিকর্ষজ ত্বরণ g0, সেই অভিকর্ষজ ত্বরণ g0 কি হবে, দ্যাট ইজ 1/R স্কয়ার। যেটা লাস্ট টপিকে দেখা গেল যে g0 টা কি হয় 1/R স্কয়ার এর সাথে প্রপোর্শনাল হয়, এই যে ভূপৃষ্ঠের ক্ষেত্রে। তাহলে g0 equals to some constant k by r square ধরে নেওয়া গেল। So let this equation number 1, let this equation number 1। আচ্ছা, এবার একই আমি gh, এই gh এটা হচ্ছে g0 গ্যাস মানে ভূপৃষ্ঠে, তার জন্য আমি ভূপৃষ্ঠের গ্যাসটাকে রাখলাম আমি ক্যাপিটাল R অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের রেসপেক্টে করলাম। এবার h উচ্চতাতে অর্থাৎ gh উচ্চতাতে এবং অবভিয়াসলি সমস্ত যে ডিসটেন্স সেটা সেন্টার থেকে নিতে হবে, তার জন্য r না হলো, বাট h যে উচ্চতা অর্থাৎ h ডিসটেন্সে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানকার যদি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন যদি gh হয় তাহলে gh প্রপোর্শনাল হবে 1/r স্কয়ার, যেখানে স্মল r টা হচ্ছে সেন্টার থেকে এই বস্তুটির দূরত্ব বা বলতে পারি উচ্চতা বা ডিসটেন্স বলা হয় স্মল r। সো gh প্রপোর্শনাল what 1/r স্কয়ার, that is gh which equals to some constant k by r square, that is gh equals to k by small r মানে কত r plus h, that is r plus h এর whole square। Let this equation number 2, let this equation number 2। এবার এক নং সমীকরণকে দুই নং সমীকরণে ভাগ করি, ভাগ করলে কি পাওয়া যাবে, g0 by gh। So g0 by gh that's equals to what, g0 by gh equals to k by r square into r plus h এর whole square divided by k। So k কে ক্যান্সেল করা হলো, so g0 by gh that's equals to r plus h by r তার whole square। g0 by gh equals to what, r plus h by r তার কি, তার হচ্ছে whole square। That means g0 which equals to 1 plus h by g0 by gh which is equals to 1 plus h by r তার whole square। That is এবার টার্মটা উল্টে গেছে, that is gh by g0 that's equals to 1 plus h by r whole to the power minus 2। That this equation number if this is 1, this is 2, this is 3, equation number 3। এবার তোমাদের ম্যাথমেটিক্সে তোমাদের একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে বাইনোমিয়াল থিওরেম অর্থাৎ দ্বিপদ উপপাদ্য। তো সেই দ্বিপদ উপপাদ্যে এক ধরনের ফর্মুলা আছে, সেই ফর্মুলাকে আমরা ইউজ করবো এখানে। তো সেটা একটা অনেকটাই বড় ফর্মুলা, তো তোমরা সেটা ম্যাথমেটিক্সে শিখবে। সো সেই ফর্মুলা জাস্ট আমরা প্রথম দুটো টার্মকে নিব। তো প্রথম দুটো টার্মকে নিলে আমরা যে জিনিসটা পাবো সেই জিনিসটা এখানে লিখি এখানে ডাইরেক্ট, অর্থাৎ ফর্মুলাটা যেটা দাঁড়াচ্ছে মানে এরকম যে 1 প্লাস পাওয়ারটা এরকম হয় 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস n, that is 1 minus nx plus n into n minus 1 by factorial 2 x square minus n into n minus 1 into n minus 2 by factorial 3 x cube plus dot dot dot। আচ্ছা, তো এই হয় ফর্মুলাটা।
এখানে n টা হচ্ছে পাওয়ার, তো এখানে n এর জায়গায় বসে আছে 2 বসে আছে, আর x এর জায়গায় বসে আছে h/r। তো ফর্মুলা 1 minus nx plus n into n minus 1 factorial 2। factorial 2 কথার অর্থ হচ্ছে 2 into 1, factorial 3 কথার অর্থ হচ্ছে 3 into 2 into 1। এগুলো সমস্ত ম্যাথমেটিক্সে আছে। তো এই ক্ষেত্রে আমি এই দুটো টার্ম অর্থাৎ এই টার্ম এবং এই টার্ম, এই দুটো টার্মকে আমি নেব না, না নিয়ে আমি জাস্ট প্রথম দুটো টার্মকে নেব। দিস মিন্স 1 minus nx। তাহলে যদি ব্যাপারটা এরকম হয়, দেন হোয়াট উই গেট, ইটস gh by g0, that will be 1 plus h/r to the power minus 2। তো এখানে 1, তাহলে এখানে যেটা হবে জাস্ট x এর জায়গায় আমরা h/r বসাচ্ছি, আর n এর জায়গায় -2, দ্যাট ইজ 1 প্লাসটা এখানে, তাহলে এই ফর্মুলাটি হচ্ছে মাইনাস, n এর জায়গায় বসে যাবে হচ্ছে 2, দ্যাট ইজ 2, আর x এর জায়গায় বসছে হচ্ছে h/r। সো 1 minus 2h/r, then what we get, that is 1 minus what, 1 minus 2h/r। okay, 1 minus 2h/r। so gh that equal to g0 into 1 minus 2h/r। g is equal to g0 into 1 minus 2h/r। okay, so gh equals to g0 into 1 minus 2h/r। তাহলে সেক্ষেত্রে কি হবে, now let us take the difference, that is gh equal to g0 minus 2h/r into g0, that is g0 minus gh, that's equals to 2h/r into g0, 2h/r into g0। this is equation number 4। this is what, this is equation number 4। তাহলে এখানে দেখতে পাচ্ছ g0 হচ্ছে ইনিশিয়াল কেস, অর্থাৎ 0 মানে ভূপৃষ্ঠে, আর gh হচ্ছে এই উচ্চতায়। তাহলে দুটো যদি আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনকে বিয়োগ করলে পরে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, একটা পজিটিভ কোয়ান্টিটি পাচ্ছি। দিস ইজ হোয়াট h by r into g0। তাহলে অবভিয়াসলি বোঝা যাচ্ছে ইনিশিয়াল যে আমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন দ্যাট ইজ g0, সে অবভিয়াসলি কি ছিল, সে অবভিয়াসলি ফাইনাল থেকে বেশি, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে g0 which is greater than what, which is greater than gh, তাই না? অর্থাৎ এর থেকে বলা যায় যে পৃথিবীর উচ্চতা বাড়লে পরে, অর্থাৎ উচ্চতা মানে পৃথিবীর উচ্চতা, সরি, যদি বস্তুর উচ্চতা যদি বাড়ে, পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর উচ্চতা যত বাড়ে, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ যেটা, সেই অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু তত কি হয়, তত হ্রাস পেতে থাকে। তার জন্য আমরা পেলাম এখানে g0 which is greater than what, gh। আর এখানে যেটা ইউজ করছি সেটা বললাম, দিস ইজ বাইনোমিয়াল থিওরেম। এই বাইনোমিয়াল থিওরেমটা মেবি তোমাদের 11 এ আছে, 12 এও থাকতে পারে, আমি শিওর না, আমাদের সময় এটা 11 এ ছিল। সো দিস ইজ বাইনোমিয়াল থিওরেম। সো এখানে ফর্মুলা হচ্ছে 1 plus x to the power minus n, এবং এখানে নেগেটিভ পাওয়ার আছে, পজিটিভ পাওয়ারের ফর্মুলা আছে, সেক্ষেত্রে হয় 1 minus nx plus n into n minus 1 by factorial 2 into x square minus n into n minus 1 into n minus 2 by factorial 3 into x cube and plus so on। তাহলে দেখতে পাচ্ছ উপরে যতটা টার্ম, নিচে তত ফ্যাক্টোরিয়াল, পাওয়ার তত। তাহলে উপরে দুটো টার্ম, নিচে 2 ফ্যাক্টোরিয়াল, পাওয়ার 2। এখানে উপরে একটা টার্ম, তাহলে নিচে অবভিয়াসলি 1 ফ্যাক্টোরিয়াল আছে, এখানে পাওয়ার 1। উপরে তিনটা টার্ম, নিচে 3 ফ্যাক্টোরিয়াল, এখানে পাওয়ার তত। এবার ফ্যাক্টোরিয়াল মানে সাপোজ 2 ফ্যাক্টোরিয়াল, কথাটার মানে হচ্ছে 2 into 1। 3 ফ্যাক্টোরিয়াল, কথাটার মানে হচ্ছে 3 into 2 into 1, তাই তো? মানে সেই টার্মটা এবং তার আগের দুটো টার্ম, মানে যাই হোক না কেন সেটা 1 এ শেষ হবে। সাপোজ সাপোজ তোমাকে দেওয়া আছে 64 ফ্যাক্টোরিয়াল, তাহলে হবে 64 into 63 into dot 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 into 3 into 2 into 1, যাই হোক না কেন শেষ হবে 1 এ এসে। সো ব্যাপারটাকে জেনারেলাইজ করার জন্য বলা হয় n ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ n into n minus 1 into n minus 2 into dot 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 3 into 2 into 1। so this is the n factorial। তাহলে এটাই হচ্ছে আমাদের কি n ফ্যাক্টোরিয়াল, বা এভাবে আমরা ফ্যাক্টোরিয়ালটাকে বলি। তো টোটালটাই ম্যাথমেটিক্স এর বিষয়, তো ম্যাথমেটিক্স যখন শিখবে তখন করবে। সো সেক্ষেত্রে এটাকে আমরা এখানে ইউজ করেছি, এবং এখানে আমরা শুধুমাত্র প্রথম দুটো টার্মকে নিলাম। তার কারণটা হচ্ছে, এর কারণটা এখানে লিখে রাখা দরকার, যেহেতু h far less than r, যেহেতু h far less than r, যেহেতু h টা r এর থেকে অনেক ছোট, তার মানে এটা ভগ্নাংশের টার্ম। তার মানে যত এখানে পাওয়ার ইনক্রিজ করতে থাকবে, যেমন সাপোজ এখানে h/r, পরের টার্মটাতে কি হতো, h স্কয়ার আর r স্কয়ার, আর পরের টার্মটা h কিউব আর r কিউব। ইট মিন্স যত পাওয়ার ইনক্রিজ করতে থাকবে তত ভ্যালুটা কমতে থাকবে। ফর এক্সাম্পল হাফের স্কয়ার করলে 1/4 হাফের থেকে কম, হাফের কিউব করলে পরে 1/8 থেকে হলো 1/4 থেকেও কম, হাফের থেকেও কম। আবার হাফের যদি টু দি পাওয়ার 4 করি, তাহলে 1/16, যেটা 1/8 থেকেও কম, 1/4 থেকেও কম, হাফের থেকেও কম।
তার মানে ভগ্নাংশ নাম্বারের ক্ষেত্রে তার মানে অবভিয়াসলি বোঝা গেল h/r ইজ নাথিং বাট আ ফ্র্যাকশন। তো ভগ্নাংশ নাম্বারের ক্ষেত্রে যত আমরা স্কোয়ার করবো তত ভ্যালু কি হবে, ইনিশিয়াল ভ্যালু থেকে কমতে থাকবে। তার জন্য আমরা কি করলাম, তার জন্য আমরা পরের যে টার্মগুলো সেই পরের টার্মগুলোকে নিলাম না, সেগুলো আমাদের দরকার নেই। এবং সেক্ষেত্রে ফিজিক্স কি তার জন্য কি করা হলো, পরের যে নামগুলো সেগুলোকে আমরা উপেক্ষা করলাম, অর্থাৎ উপেক্ষণীয় টার্ম নেগলেক্ট করা হলো। তো বাকি টার্মকে নেগলেক্ট করলাম, তার কারণ হচ্ছে h/r, তার জন্য নেগলেক্টিং দ্য হায়ার অর্ডার টার্মস। সো দ্যাটস ওয়াই আমরা খালি ফার্স্ট টু টার্ম নিলাম। সো 1 - 2h/r, দেন we take it. So g0 - gh equals to h/r into g0. Now our next topic is that is গভীরতার দরুন আমরা স্মল জি এর মানের পরিবর্তন দেখব। তো আমরা মনে করলাম স্মল ও যেটা এখানে একটু দেখতে পাচ্ছ আর্থ, তো যেখানে এই আর্থের সেন্টারটা হচ্ছে ও এবং আর হচ্ছে আর্থের রেডিয়াস। এবার এতক্ষণ আমরা ভূপৃষ্ঠ থেকে মানে এই যে লেভেলটা, এই লেভেলটা যে ভূপৃষ্ঠ ছিল, এবার আমরা এতক্ষণ এই লেভেল থেকে উপরে গেলে উঠছিলাম, এবার আমরা এই লেভেল থেকে ভিতরে আসবো এবং কতটা গভীরতাতে আসবো, দ্যাট ইজ স্মল এক্স যে গভীরতা, সেই স্মল এক্স গভীরতায় আমরা আসবো, অর্থাৎ মধ্যবর্তী পৃথিবীর যে অভ্যন্তর, সেই পৃথিবীর অভ্যন্তরে প্রবেশ করবো। এবং মনে করলাম এই স্মল এক্স গভীরতাতে এখানে একটা বস্তু আছে, সেই বস্তুটি হচ্ছে স্মল এম, এবং সেই বস্তুটা স্মল এম ঘরের একটা বস্তু রাখা আছে। আচ্ছা, এখন আমাদের যেটা বার করতে হবে, এখন এই স্মল এম ঘরের বস্তুটি, এই স্মল এম ঘরের বস্তুটি এক্স গভীরতায় থাকার জন্য এখন আমাদের কি বার করতে হবে, যে অভিকর্ষ ত্বরণ যেটা, সেই অভিকর্ষ ত্বরণের রাশিমালাটা আমাদের প্রতিষ্ঠা করতে হবে এবং দেখতে হবে যে গভীরতা এক্স এর সাথে অভিকর্ষ ত্বরণ যেটা, সেটা কিভাবে সম্পর্কিত। আচ্ছা, এখন একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে ও বিন্দু, সেই ও বিন্দুকে কেন্দ্র করে আমরা এবং ও বিন্দুকে কেন্দ্র করে এবং এম মাসটাকে নিয়ে আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করব। আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম এবং যে বৃত্তের ব্যাসার্ধটা হয়, যে বৃত্তের ব্যাসার্ধটা হয় কত, যে বৃত্তের ব্যাসার্ধটা হয় r - x, যে বৃত্তের ব্যাসার্ধ r - x, অবভিয়াসলি এতটুকুনি যদি x হয় এবং এতটা যদি r হয়, তাহলে ভিতরে যে বৃত্তটা তৈরি হলো এবং তার যে রেডিয়াসটা হবে, সেই রেডিয়াসটা হলো r - x। আচ্ছা, তাহলে এই r - x ব্যাসার্ধের আমরা যেটা দিলাম, মোটা কথা নট বৃত্তের যে গোলক, কারণ আমরা পৃথিবীকে যেহেতু গোলক হিসেবে ট্রিট করছি, তো পৃথিবীটা যদি গোলক, তো ভেতরে যদি আমরা একটা এরকম কল্পনা করি এম ব্যাসার্ধ নিয়ে, তো অবভিয়াসলি এটা গোলকই হবে। তো r - x ব্যাসার্ধে এটা একটা সমকেন্দ্রিক গোলক তৈরি হলো। এবার এই যে গোলকটি মানে r - x ব্যাসার্ধের যে গোলকটি, সেই গোলকটি গোটা পৃথিবীকে দুটো অংশে ভাগ করে। কিভাবে ভাগ করছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ গোলক, যেটা হচ্ছে r - x, এবং অপরটা হচ্ছে x বেধের একটা খোলক। একটা হচ্ছে r - x এর গোলক, তার মানে এটা একটা গোলক, অবভিয়াসলি সে বিষয়ে কোনো সন্দেহ নেই, সে r - x বিষয়টা গোলক, এবং একটা হচ্ছে x বেধের খোলক, মানে এই জায়গাটা, এই জায়গাটা এখানে ব্ল্যাক দিয়ে আমি সেট করে দিচ্ছি দিস। এটা কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের x বেধের, এই জায়গাটা হচ্ছে x বেধের একটা খোলক বা শেল, যেটা বলা হয় খোলক বা শেল, এবং গোলক বা স্ফিয়ার। তাহলে একটা হচ্ছে r - x ব্যাসার্ধের গোলক এবং x বেধের খোলক, এই দুটো পার্টে এখানে বিভক্ত হলো, শেল বা ডিস্কো বলা হয় এটাকে। আচ্ছা, এখন বস্তুর অভ্যন্তরীণ গোলক যেটা, সেই বস্তুর অভ্যন্তরীণ গোলকের মানে যেটা ব্লু কালিতে করা আছে, সেই বস্তুর অভ্যন্তরীণ বস্তুটি যেটা আছে, সেটা অভ্যন্তরীণ যে গোলক, সেই অভ্যন্তরীণ গোলকের ঠিক বাইরে অবস্থিত, কিন্তু খোলকের ভেতরে অবস্থিত। তাহলে এই কোথাও অবস্থিত বস্তুটা যদি দেখা যায় ঠিক ওদের দুজনের মাঝামাঝি অবস্থায়, অর্থাৎ এই গোলকটির বাইরে এবং খোলকটির মধ্যখানে কিন্তু বস্তুটা অবস্থিত। এবার এই অবস্থা প্রমাণ করতে পারি যে এই যে বস্তুটি, সেই বস্তুটি শুধুমাত্র অভ্যন্তরীণ গোলকের জন্যই যে অভিকর্ষ বল সেটা কিন্তু অনুভব করে। খোলক কিন্তু কোনো রকম কোনো অভিকর্ষজ বল অনুভব মানে খোলকের জন্য কিন্তু কোনো রকম অভিকর্ষ বল হবে না, কারণ আমরা জানি যে এই যে মহাকর্ষ বলটা হয়, সেই মহাকর্ষ বলটা কিন্তু সবসময় কি হয়, সেটা হচ্ছে যে কোনো গোলকীয় বস্তু ধরন হয়ে থাকে, মানে এখানে যে বস্তুটা থাকে সেটা কিন্তু অবভিয়াসলি সেটা গোলক হতে হবে। তো এক্ষেত্রে যে গোলকটা, সেটা r - x ব্যাসার্ধের গোলক, এবং m যেটা, সেই m নিজে একটা গোলক। তো ওদের মধ্যেকার যে অ্যাট্রাকশন ফোর্সটা, সেটাও কিন্তু কি হবে, দুটো গোলকের মধ্যেই হবে। ওকে, তাহলে ওদের মধ্যেকার যে আকর্ষণ বল, মহাকর্ষীয় আকর্ষণ বল, সেই মহাকর্ষীয় আকর্ষণ বলটা হবে that is F, that equals to G, capital G into অভ্যন্তরীণ গোলকের
ভর, অভ্যন্তরীণ গোলকের ভর ইনটু স্মল m, g ইনটু অভ্যন্তরীণ গোলকের ভর ইনটু স্মল m ডিভাইডেড বাই ওদের মধ্যেকার ডিসটেন্সটা কত r - x তার স্কয়ার, কারণ গোলকের ঠিক বাইরে বস্তু অবস্থিত, তো এটা যদি r - x হয় তো অবভিয়াসলি এটা r - x হবে, সে বিষয়ে কোনো ডাউট নেই। সো r - x ইনটু m। ফাইন। এবার অভ্যন্তরীণ গোলকের ভরটা যদি আমি ক্যাপিটাল M ধরেও নিই, then capital M will be 4/3 pi r - x এর হোল কিউব। অভ্যন্তরীণ গোলকের ভরটা যদি ক্যাপিটাল M ধরে নেওয়া হয়, then capital M equals to 4/3 pi r - x হোল কিউব into rho। আচ্ছা, মিন্স ঠিক আগে যেখানে ঘনত্বের সাথে আমরা অভিকর্ষণ অনেক সম্পর্ক দেখলাম সেরকম, যে রোটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এবার এই r - x ব্যাসার্ধের গোলকটা তো পৃথিবীর মধ্যে অবস্থিত, তো কাজে পৃথিবীর যা ঘনত্ব তাই হবে, ঠিক। এবার রো হচ্ছে সেই পৃথিবীর ঘনত্ব, আর 4/3 পাই r - x হোল কিউব এটা হচ্ছে এই যে অভ্যন্তরীণ যে গোলকটি তার আয়তন, অর্থাৎ m equals 4/3 পাই r - x হোল কিউব into rho। So obviously what will be the value of f? Then f will be g into অভ্যন্তরীণ গোলকের ভর হবে 4/3 পাই r - x এর হোল কিউব into rho into small m divided by r - x এর হোল স্কয়ার divided by r - x এর কি হবে হোল স্কয়ার হচ্ছে divided by r - x এর হোল স্কয়ার। সো একটা r - x যদি ক্যান্সেল হয়ে যায়, then f equal to 4/3 pi g r - x 4/3 pi g r - x rho m। This is the value of force, 4/3 pi g r - x rho m। এটা এখান থেকে পাওয়া যায়। ওকে, এখন পৃথিবীর অভ্যন্তরে যদি আমরা এই মহাকর্ষ বলটা বার করি অর্থাৎ x গভীরতায়, সো এটা যদি gx হয়, then obviously gx equals to what? This force by m, F by m. So the magnitude of force is 4/3 pi g r - x rho m by m. M cancel, so 4/3 pi g r - x into rho, 4/3 pi g r - x into rho। So this is what? This is the value of gx, this is the value of gx, so this 4/3 pi g r - x into rho। এবার এখানে g এবং x যেহেতু উভয় ধ্রুব রাশি, g এবং rho যেহেতু উভয় ধ্রুব রাশি, তো কাজেই x যত বাড়তে থাকবে r - x এর মান তত কমতে থাকবে। আচ্ছা, কাজেই x যত বাড়বে r - x এর মান তত কমবে, এবং এর মান যত কমবে সো g তত কমবে, আর x যত কমতে থাকবে আর x এর ভ্যালু যত কমতে থাকবে r - x এর মান তত বাড়তে থাকবে, তো কাজেই g এর মান তত বাড়তে থাকবে। এবার যদি বস্তুকে আমি পৃথিবীর একেবারে সেন্টারে নিয়ে যাই অর্থাৎ সেন্টার পয়েন্টে, সেক্ষেত্রে x ইকুয়াল টু হয়ে যায় r, সেন্টার পয়েন্টে হয় x ইকুয়াল টু r। সো সেন্টার পয়েন্টে যদি x ইকুয়াল টু r হয়, দ্যাটস ওয়াই সেন্টার পয়েন্ট x ইকুয়াল টু r হওয়ার জন্য gx এর জায়গায় যদি gr লেখা যায়, then gr will be, এখানে যদি আমরা 0 x এর r বসাই r - r 0, so gr will be 0। তো ছোটবেলায় আমরা জানতাম যে পৃথিবীর কেন্দ্রে মহাকর্ষ অভিকর্ষ ত্বরণ শূন্য হয়, এটাই তার কারণ, gr ইকুয়াল টু 0। এই কারণেই পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান শূন্য হয়ে যায়। সো লাস্ট দুটো টপিক কে যদি মার্চ করে নিয়ে একটা গ্রাফ প্লট করা যায়, তাহলে গ্রাফটা পাওয়া যায় এরকম, যে সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে যেটা কিনা স্ট্রেট লাইন হয়, এবং আরেকটা যেটা হয় সেটা হচ্ছে পৃথিবীর বাইরে যেটা একটা কার্ভটা বেরোয়। এবং আমরা জানি যে পৃথিবীর বাইরের ক্ষেত্রে কি হয়, যত উচ্চতা বাড়তে থাকে তত জি এর ভ্যালু কিন্তু তত ডিক্রিজ করতে থাকে, আর অভ্যন্তরে দেখলাম r - x টা যত বাড়বে তত কি হবে, তত gx টা বাড়তে থাকবে। তো এক ক্ষেত্রে স্ট্রেট লাইন অর্থাৎ সরলরেখা অনুসরণ করে হয়, এবং আরেক ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে একটা ডাউন হয়ে যাচ্ছে, মানে যেহেতু কমে যাচ্ছে, অনেকটা চার্লস বয়েলসের গ্রাফের মতো। সো নেক্সট দিন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা লাস্ট টপিক থাকবে দৈনিক ঘূর্ণনের দরুন। সো দৈনিক ঘূর্ণনের দরুন স্মল জি এর ভ্যারিয়েশন কিরকম হয় সেটা সম্বন্ধে নেক্সট আলোচনা হবে, এবং তারপর যেটা আলোচনা হবে সেটা হচ্ছে মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় ক্ষেত্রফল এবং তারপরে বিভব, এটা সম্বন্ধে ডিসকাস হবে। সো নেক্সট ভিডিওতে দৈনিক ঘূর্ণনের দরুন এটা সম্বন্ধে আলোচনা হবে, এবং আজ যেটা হলো সেটা হলো মেইনলি সেটা হচ্ছে স্মল জি এর আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখলাম, এবং জি কিসের উপর ডিপেন্ড করে সেটা দেখা হলো, এবং স্মল জি এর মানের কি কারণে পরিবর্তন হয়, একটা অসমাকৃতি তরুণ, এবং অসমাকৃতি তরুণ কি হয় নিরক্ষীয় বিষুব অঞ্চলে, নিরক্ষীয় বা বিষুব অঞ্চল এবং মেরু অঞ্চলে
ওদের ভ্যালু এটা আলাদা হয়। তো প্রশ্নটা হচ্ছে বিষুব অঞ্চলের ভ্যালু কত এবং মেরু অঞ্চলের ভ্যালু কত সেটা বলতে হবে। এবং তারপর যেটা দেখা হলো সেটা হলো উচ্চতার দরুন ওর মানের কি পরিবর্তন হচ্ছে এবং গভীরতার দরুন মানের কি পরিবর্তন হচ্ছে। তো এই হলো আমাদের টোটাল আজকে শেষ। এবং নেক্সট দিন হচ্ছে দৈনিক ঘূর্ণনের দরুন পৃথিবী স্মল জি যেটা কি পরিবর্তন হয় সেটা নিয়ে আলোচনা হবে। সো আজ এটুকুই থাকলো, গুড বাই।